সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত সেই মানুষগুলো মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত মাননীয় স্পিকার, প্রতিদিন আমরা যে মামলাগুলো দেখি সেখানে দেখা যায় ক্যারিয়াররাই বারবার ধরা পড়ে, কিন্তু বদির মতন যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে সমস্ত সরকারি দপ্তরের রিপোর্টে উঠে আসে তারা সংসদে যায়, তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায়। যতদিন পর্যন্ত মাননীয় স্পিকার, যতদিন পর্যন্ত না আমরা যারা সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত এবং যাদের হাত দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে, সেই মানুষগুলো মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত মাননীয় স্পিকার, মাত্র 25 গ্রামের উপরে মাদক পেলেই যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, কিন্তু তারপরেও কি করে লক্ষ লক্ষ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইন সহ আমাদের ক্যারিয়াররা যখন ধরা পড়ে আমরা কিন্তু তার উপরে আর উঠতে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী ইশতেহারে জনগণকে আশ্বস্ত করেছিলাম নির্বাচিত হতে পারলে 60 দিনের মধ্যে মাদক নির্মূলের ব্যবস্থা করব, কিন্তু আমি পরে যখন বুঝতে পারলাম যে মাদক নির্মূল অধিদপ্তর না, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন ভাবলাম নিয়ন্ত্রণ করা যাবে, নির্মূল করা যাবে না। আমি প্রথমেই দাবি জানাই যে মাদক নিয়ন্ত্রণ না করে মাদক নির্মূল অধিদপ্তরে আগে সংসদে নিয়ে আসা হোক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। উইদাউট পলিটিক্যাল উইল মিনিংফুল চেঞ্জ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমরা যদি এটা ধরি তাহলে লক্ষ্য করি আগৈলঝড়ায় কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন মাদক সেবীকে ধরা হয়েছিল, এজন্য 100 লোক থানায় গিয়ে হামলা করে পুলিশদেরকে আহত করেছিল, থানা ভাঙচুর করেছিল। আমরা যদি রাজনৈতিক সদিচ্ছায় না আসতে পারি তাহলে মাননীয় স্পিকার আমরা কি করে এটা সমাধান করব? সেই জন্য আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে এটি তো স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা যে ইয়াবা বদির অবস্থা কী, তার পরিবর্তন কী হলো, সুতরাং সেই জায়গাটা আমাদের সমাধান। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিলের উপরে মাননীয় সদস্যগণ যে বক্তব্য রেখেছেন, আপনি নিশ্চয়ই এই জনমত যাচাই এবং বাছাই কমিটির এবং নীতি সংক্রান্ত আলোচনা একসাথে করার সুযোগ দিয়েছেন, তা আমি এই তিনটা একসাথেই জবাব দিচ্ছি। বাছাই কমিটি তো একসাথেই আসছে নিশ্চয়ই, জনমত যাচাই বাছাই কমিটি জনমত যাচাইয়ের জন্য 32 জন মাননীয় সদস্য এখানে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কয়েকজন বাদে প্রায় সবাই বক্তব্য রেখেছেন। আর যারা বাছাই কমিটির জন্য প্রস্তাব দিয়েছেন এখানে 18টা প্রস্তাব আছে বাছাই কমিটির। জনমত যাচাইয়ের উপরে প্রধানত বক্তব্যগুলো আমি শুনেছি। এখানে কেউ বাছাই কমিটিতে প্রেরণের কোনো প্রস্তাব আলোচনার মধ্যে আনেননি, হয়তো সময় পান নাই সেজন্য। জনমত যাচাইয়ের ক্ষেত্রে মাননীয় সদস্যগণ প্রায় সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে প্রথমেই, যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আইন পার্লামেন্টে নিয়ে আসার জন্য। এটা সমাজের চাহিদা, অনেকদিন থেকে এটা আলোচনা হচ্ছে। এই পার্লামেন্টেও অনেকে অনেকবার এই আলোচনাটা করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সহ প্রত্যেকেই। আমরা গত সেশনেই এটা নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু প্রথম সেশনে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এবং এটাকে আইনে পরিণত করার সময় এত সংক্ষিপ্ত ছিল এবং সেশনটা এত গুরুত্বপূর্ণ ছিল যে আমরা সে সময় আনতে পারিনি। এই সেশনে আনার আমাদের প্রতিশ্রুতি ছিল, এবং বাজেট সেশনও আপনি নিশ্চয়ই জানেন যে বাজেট সেশনের মধ্যে অন্যান্য আইন প্রণয়নের কাজগুলো করা কত বেশি কষ্টকর। এর মধ্যেও আমরা যথেষ্ট আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটা নিয়ে এসেছি, সংশোধনী আইন। এখানে এই আইনটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে, আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। তবে এখানে সবাই মিলে আলোচনা করে
আমরা স্থায়ী কমিটিতে একটা প্রভিশন আমরা এখানে যুক্ত করেছি, সবাই আলোচনা করে যে এই প্রভিশনটা মূল বিলের অংশ হিসেবে ছিল না। তো যেহেতু আমি প্রস্তাব করেছি যে স্থায়ী কমিটি কর্তৃক যে রিপোর্ট প্রদানকৃত রিপোর্ট স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই বিলটি বিবেচনাতে গ্রহণ করা হোক, সেই জনমত যাচাইয়ের মধ্যে দুই একটি উল্লেখযোগ্য আলোচনা এখানে এসছে। অনেকেই বলেছেন যে বর্ডারকে নিষিদ্ধ করতে হবে, অনেকে বলেছেন বর্ডারে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কয়েকজন বলেছেন মাদক কারবারিদেরকে যাতে ছাড় দেয়া না হয়, একজন বলেছেন ঈদের আগে একজন মাদক ব্যবসায়ীকে জেল হাজত থেকে কিভাবে কোন প্রক্রিয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে তিনি তার সাক্ষী। এগুলো আমাদের সামাজিক ব্যাধি মাননীয় স্পিকার। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো কোনো ক্ষেত্রে এই মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু সরকারের দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই এই ব্যাপারে জড়িত থাকতে প্রমাণ পাওয়া গেলে প্রাথমিকভাবে তাকে সাজার বাইরে রাখা হয় নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রসিডিং ড্র করা হয়েছে, ক্ষেত্র মতে চাকরিচ্যুত করা হয়েছে, এগুলো আছে। যাই হোক, বাকি আলোচনাগুলো আমরা সংশোধনীতে যখন আলোচনা হবে তখন আলোচনা করব। তবে এইখানে গ্রহণ করার মতো জনমত যাচাই দেওয়ার জন্য এবং বাছাই কমিটি দেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য প্রস্তাব পাওয়া যায়নি। তো সেই জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো এবং বাছাই কমিটি প্রেরণের যে প্রস্তাবগুলো সেগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত মাননীয় স্পিকার। আপনি যদি দয়া করে পরবর্তী ধাপের আলোচনায় যান তখন আমরা পরবর্তী আলোচনাগুলো করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। ওই আন্দোলনের সময়ে একজন নারী খুবই আলোচিত হয়েছিলেন, যার নাম সানজিদা তন্নি। তার মানে চোখ মুখ রক্তাক্ত, তাকে মেরে একেবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। সেই ছবি খুবই ভাইরাল হয়েছিল এবং সেই ছবি এতটাই উত্তেজনা তৈরি করেছিল যে একজন নারীকে এভাবে রক্তাক্ত করা সরকার কখনো গদিতে টিকতে পারে না। সেই তন্নি এখন স্বীকার করছেন যে তিনি টমেটো সস মুখে লাগিয়েছিলেন এটাকে ভিন্ন খাতে ডাইভার্ট করার জন্য। ভোরের পাতার এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আন্দোলন চাঙ্গা করতে মুখে টমেটো সস মেখেছিলাম, জুলাই যোদ্ধা সানজিদা তন্নির স্বীকারোক্তি।
তিনি কি ভাবতে পারছেন যে এটা এই ধরনের স্বীকারোক্তি এক সময় কোনো না কোনো একটা সময় তার জন্য বিপজ্জনক হতে পারে? নিজেদেরকে অনিরাপদ করে ফেলছেন কেন জুলাই আন্দোলনের আলোচিত মানুষগুলো? তন্নি হয়তো আবেগের বশে এটা বলেছেন। এই আবেগের বশে বলা কি ঠিক হচ্ছে? ওই যে হবিগঞ্জ থানায় বসে যে ছেলেটা বাহাদুরি করছে, যে থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই সন্তোষকে মারছে, সেটা কি ভালো কাজ করেছে? ভালো কাজকে সে বড়াই করে হিরো সাজার চেষ্টা করছে? এই ব্যাপারগুলো আমার মনে হয় ভালো কোনো উদাহরণ তৈরি হচ্ছে না। কারণ বাংলাদেশের রাজনীতি ভালো সংস্কৃতি মেনশন করে না, ভালো সংস্কৃতির কোনো উদাহরণ তেমন নেই, এবং যতটুকু খারাপ ছিল তার চাইতে 100 গুণ খারাপ সংস্কৃতি কিন্তু জুলাই আন্দোলনের পরে ইউনূস সরকার তৈরি করেছে। প্রতিহিংসা কিভাবে চরিতার্থ করতে হয়, কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে মব তৈরি করতে হয়, কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে জোর করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাতে হয়, কিভাবে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু তিনি হাতে কলমে শিখিয়ে গেছেন। এখান থেকে যে ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এটা আপনি প্রত্যাশা করছেন কিভাবে? আজকে যেটা হচ্ছে তার চাইতে তো আগামীকালকে আরেকটু খারাপ হবে। ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং যে সম্ভাবনাটা তৈরির এক বিন্দুমাত্র একটু কি বলবো যে অবকাশ ছিল ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেটা তিনি করেননি। বরং জুলাই আন্দোলনকারীকে, জুলাই যোদ্ধাদের, জেন জি প্রজন্মকে তিনি পড়ার টেবিলে ফিরিয়ে না নিয়ে মবের টেবিলে নিয়ে এসেছেন, যার কারণে পরিস্থিতি আরো হিংসাত্মক রূপে যাবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা যেটা বলছে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো জুলাই আন্দোলনের সম্মুখ সারির কিংবা পরিচিত ফেজগুলোর জন্য খুবই বিপজ্জনক হচ্ছে। এটা তাদের ভুল থিওরি। এভাবে নিজেকে আজকে হিরো বানানোর যে প্রয়াস, আগামীকালকে তাকে জিরো বানিয়ে দিতে পারে। আমার মনে হয় যে এখন পর্যন্তও যারা নিজেদেরকে সংযত রাখতে পেরেছেন, সেই সংযত রাখাটা উচিত এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুব একটা ভালো চেহারার নয়। ভালো কোনো সহমর্মিতার কিংবা সৌহার্দ্যপূর্ণ কোনো পরিবেশ এর আগে আমরা খুবই কম দেখেছি। গত 2 বছর, আমরা 5 মাস যদি বাদ দিই, তাহলে তার আগের 18 মাসে আরো ভয়ঙ্কর চিত্র দেখেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের